আমার সকল প্রিয় ক্লাস 11 এর ছাত্রছাত্রীদেরকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অধ্যায়ের উপরে। আমরা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার যে ফার্স্ট ইউনিট অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল, সেখানে যে অংশগুলো ছিল তার মধ্যে আমরা দুটো পার্ট অলরেডি করে নিয়েছি। সেখানে ডেফিনেশন ছিল আর ছিল নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন। সেই অংশগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই পার্ট 1 আর পার্ট 2 আকারে পড়ে চলে এসেছি। আজকের ক্লাসে তোমাদেরকে পার্ট 3 আকারে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ভূগোলের পরিধি, যেটা তোমাদের সিলেবাসে করা আছে স্কোপ বলে যে অংশটা করা আছে সেটাই হচ্ছে ভূগোলের পরিধি। আর একটা তোমাদের আছে কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তাহলে আমরা এখন যে আলোচনাটা করব সেটা মূলত স্কোপ বা পরিধি, ভূগোলের পরিধি নিয়ে, আর তার ফিজিক্যাল জিওগ্রাফির কন্টেন্ট, মানে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুটা কি, সেইগুলো নিয়েই আজকে পুরো ক্লাসটা। তো এই পুরো ক্লাসটা বুঝতে গেলে তোমাকে কিন্তু প্রথম থেকে মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখতে হবে শেষ পর্যন্ত। কোনো জায়গায় তুমি যদি স্কিপ করে যাও তাহলে মাঝখানে কি বলে গেলাম সেটা তোমার কাছে মিস হয়ে যাবে। সুতরাং সেই জায়গাটায় তোমার বুঝতে অসুবিধে হলেও হতে পারে। আমার দিক থেকে পুরো বিষয়টাকে যতটা সহজ করে বলা সম্ভব, তোমাদের উপযোগী করে বলা সম্ভব, সেটা আমি চেষ্টা করছি বলার। এই জায়গায় নিশ্চয়ই তোমাদের বুঝতে পারার কথা, তারপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে তোমার সেই না বুঝতে পারা জায়গাটা আমি আবার আলোচনা করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। চলো তাহলে আজকের ক্লাসের মধ্যে সরাসরি চলে যাই, আর দেরি না করে তোমরাও ক্লাসটা দেখতে থাকো এবং সঙ্গে অবশ্যই কিন্তু তোমাদের নোটবুকটা রাখো। যে যে পয়েন্টগুলো তোমাদের বলবো সেই জায়গাগুলো প্রয়োজনে কিন্তু তোমরা নোট ডাউনও করে নিতে পারো। তাহলে আজকে আমরা প্রথমেই যে অংশটা পড়বো সেটা হচ্ছে স্কোপ অফ জিওগ্রাফি, ভূগোলের পরিধি। দেখো আমরা পার্ট 1 পার্ট 2 যখন পড়েছি সেখানে আমরা দেখেছি যে ভূগোল কোনো নির্দিষ্ট বিষয়ের ওপরে সীমাবদ্ধ নয়, অর্থাৎ ভূগোলের যে বিষয়বস্তু তার যে ধরন ধারণ, তার যে প্রকৃতি, সেটা হচ্ছে গতিশীল প্রকৃতির। এখানে সব কিছু ধ্যান ধারণা ক্রমাগত পরিবর্তিত হয়ে যায়, সেই কারণেই একে গতিশীল বলা হয়। আগের ক্লাসগুলোতে আমরা এটাও লক্ষ্য করেছি যে প্রাকৃতিক বিজ্ঞান আর সমাজ বিজ্ঞানকে মিলেমিশে একাকার করে দেয় ভূগোল। প্রকৃতি বিষয়ক যা বিষয়বস্তু এবং সমাজ সংক্রান্ত বিষয়বস্তুর আন্তঃসম্পর্ক ঘটায় ভূগোল। সুতরাং এই জায়গাতেও বলা যায় যে ভূগোলের পরিধি কিন্তু কোনো নির্দিষ্ট সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। ভূগোলে যেমন পৃথিবী সংক্রান্ত বিভিন্ন বিষয়, তার উদ্ভব থেকে শুরু করে তার ভূমিরূপের প্রক্রিয়া, গঠন, তার জীবমণ্ডল, তার বায়ুমণ্ডল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক, মানবীয় সম্পর্কও কিন্তু আলোচনা করা হয়। আবার নানান কারণে মানুষের জীবনযাত্রা কেমন দিনের দিন বদলে যাচ্ছে, তার জীবনযাত্রা গঠন প্রণালীর বদল ঘটছে, সেটাও কিন্তু এই ভূগোল শাখায় আলোচিত হয়। সেই কারণেই বলা যায় যে ভূগোলের যে পরিধি সেটা হচ্ছে অনেক বিস্তৃত, অনেক ব্যাপক, নির্দিষ্ট কোনো সীমারেখার মধ্যে সেটা আবদ্ধ নয়। এইবার দেখো আমরা এই যে বিষয়বস্তুর কথা বলছি, মানে পরিধির কথা বলছি, সেই পরিধি অনুযায়ী কিন্তু ভূগোলের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত কীরকম দেখো। এক হচ্ছে ভৌগোলিক অবস্থান সংক্রান্ত বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে। দ্বিতীয় কি, আঞ্চলিক পৃথকীকরণ, অঞ্চলের ভেদাভেদ, সেটা নিয়ে ভূগোল আলোচনা করে। আর কি আলোচনা করে না, মানুষ প্রকৃতির সম্পর্ক, এটাও বিশ্লেষণ করে। তাহলে প্রথম আমরা যেটা বললাম সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান নির্ণয়। তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলের অক্ষাংশগত, দ্রাঘিমাংশগত অবস্থান কীরকম, সেই এলাকাটার আকার, আয়তন, তার বৈশিষ্ট্য, এই সমস্ত কিন্তু এখানে আলোচিত হয়। তারপরে যেটা বলছি সেটা কি, আঞ্চলিক পৃথকীকরণ। অঞ্চল ভেদে বিভিন্ন এলাকার কি হয়, বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে, তার ভূমিরূপের পরিবর্তন হয়, বিভিন্ন এলাকার ভৌগোলিক যে বৈশিষ্ট্য সেটাও আলাদা আলাদা হতে থাকে। তো এই ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই যে ভাগ করার পর তারও আবার কি হচ্ছে, বিচার বিশ্লেষণ করা হয় যে ওই যে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল তার কি বৈশিষ্ট্য, তার নিরিখে অন্য অঞ্চলটার কি বৈশিষ্ট্য, সেখানকার ভূমির প্রকৃতিটা
এই রকম কেন, এই সমস্ত আঞ্চলিক পৃথকীকরণ করে মানে অঞ্চলের ভাগ করে তার বিচার বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করা হয় ভূগোলে। তাহলে এটা হলো ভূগোলের একটা পরিধিগত দিক। তার সঙ্গে সঙ্গে যেটা অতি অবশ্যই আলোচিত হয় ভূগোলে সেটা হচ্ছে মানুষ আর প্রকৃতির মধ্যেকার যে সম্পর্ক সেটা বিশ্লেষণ করে ভূগোল। দেখো এখানে আমরা দেখিয়েছি মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। তাহলে এই মানুষ প্রকৃতির সম্পর্কটা কিভাবে বিশ্লেষণ করে ভূগোল? না, মানুষ প্রকৃতির ওপর কতটা নির্ভরশীল বা প্রকৃতি মানুষের দ্বারা কতটা নিয়ন্ত্রিত হয়, এই সমস্ত কিন্তু ভূগোলের আলোচনার বিষয়। তো এই যে ভূগোলের প্রধান বা মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি আর মানুষ, সেই প্রকৃতি আর মানুষের মধ্যেকার সম্পর্ক সেটাও যেহেতু ভূগোল আলোচনা করে, এই জায়গায় এসে বিভিন্ন ভৌগোলিকবিদ যারা ছিলেন সেই সমস্ত ভূগোলবিদদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। কিসের দ্বন্দ্ব? সেটা কি হাতাহাতি লড়াই? না, সেটা হচ্ছে তাদের মতামতগত দিকের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বটা আসলে কি নিয়ে? সেই দ্বন্দ্বটা হচ্ছে যে মানুষ আর এই প্রকৃতি, এদের মধ্যে কে কাকে নিয়ন্ত্রণ করে। মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নাকি প্রকৃতি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই বিষয়টা নিয়েই কিন্তু বিভিন্ন ভূগোলবিদের মধ্যে মতামতগত বা আদর্শগত দ্বন্দ্ব রয়েছে। তো এই মানুষ আর প্রকৃতির মধ্যে সম্পর্ক বিচার বিশ্লেষণ করতে গিয়ে এই যে ভূগোলবিদদের মধ্যে মতবাদগত যে পার্থক্য মতভেদ তৈরি হয়েছে, সেই নিয়ে কিন্তু 5 ধরনের দৃষ্টিভঙ্গির কথার উল্লেখ করা হয়। মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে নাকি প্রকৃতি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই বিষয়ের ওপর ভিত্তি করে এই 5 রকম দৃষ্টিভঙ্গির কথা বলা হয়। এখন তোমাদেরকে আমি সেই 5টা দৃষ্টিভঙ্গির কথাই বলবো এবং সেই সম্পর্কে কোন ভূগোলবিদ কোন মতবাদটার সপক্ষে তার মত পোষণ করেছেন সেটাও জানিয়ে দেব। এইবার তাহলে দেখো সেই 5টা দৃষ্টিভঙ্গি যেগুলোর কথা বলছিলাম সেটা তোমাদের একে একে দেখিয়ে দিই। দেখো, প্রথম যে দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এই জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি অনুসারে মনে করা হয় যে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষের কোনো হাতই নেই, প্রকৃতি সম্পূর্ণভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে। এই দৃষ্টিভঙ্গিটাকে বলা হচ্ছে জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। আর এই দৃষ্টিভঙ্গির সপক্ষে যারা ছিলেন যে সমস্ত ভূগোলবিদ, তারা কারা? এই নামটা তোমাদের কাছে ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে, আলেকজান্ডার ভন হামবোল্ড, র্যাটজেল আর হান্টিংটন। এই বিজ্ঞানীরা, এই ভূগোলবিদরা কিন্তু মনে করেছেন যে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা হচ্ছে জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এটা গেল প্রথম দৃষ্টিভঙ্গি। এর পরের যে দৃষ্টিভঙ্গি সেটাকে বলা হচ্ছে দেখো থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এই থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গিটা ভারী অদ্ভুত। এখানে আবার মনে করা হচ্ছে, মানে ভূগোলবিদরা মনে করছে প্রকৃতি আর মানুষ তাদের মধ্যে যে সম্পর্ক সেটা সম্পূর্ণ ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঈশ্বরেরই ইচ্ছায় বা নির্দেশে তাদের মধ্যেকার যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ন্ত্রিত হয় বলে এই থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গিতে মনে করা হয়। আর তাকে সমর্থন করেছেন যিনি, সেই নামটাও কিন্তু তোমাদের কাছে ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে, কার্ল রিটার। কার্ল রিটার এই থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির সমর্থনে কথা বলেছিলেন। এরপরে যে দৃষ্টিভঙ্গিটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এই যে দৃষ্টিভঙ্গি, এখানে আবার কি মনে করা হচ্ছে না, এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় যে মানুষের কাছে প্রকৃতি অনেকগুলো অপশান দিয়ে দেয়, অনেক বিকল্প দিয়ে দেয়। এইবার মানুষ কি করে, তার প্রয়োজন অনুসারে তার বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে তার সেই অপশানগুলোর মধ্যে থেকে, প্রকৃতির দেওয়া অপশানগুলোর মধ্যে থেকে তুলে নেয় বা বেছে নেয় এবং সেই অনুযায়ী প্রকৃতিকে ঢেলে সাজায়। আর এই যে দৃষ্টিভঙ্গিটা অর্থাৎ ওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির কথা বললাম, এটা থেকেই কিন্তু পরবর্তী সময়ে এলো সম্ভাবনাবাদ। আর এই যে ওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির কথা বলছি, এটাকে তাহলে কারা সমর্থন করলো? এখানে দেখো লিখেছি, এই যে ব্লাস, এই নামটাও তোমাদের কাছে এতদিনে পরিচিত হয়ে গেছে, কারণ পার্ট 1 পার্ট 2 এর মধ্যে কোনো একটা জায়গায় সেখানে এটা আমি বলেছি। ভিদাল দা লা ব্লাস, এটা হচ্ছে এনার পুরো নাম, সেটাকে ছোট করে বা শর্ট ফর্মে আমরা ব্লাস বলে থাকি। তো এই ব্লাস, লুসিয়ান ফেব্রে, এনারা কি করলেন, সমর্থন করলেন ওক্র্যাটিক দৃষ্টিভঙ্গিকে। তারপরে যেটা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ। আমরা ওক্র্যাটিক আলোচনা করতে গিয়ে বললাম যে পরবর্তীকালে এটা থেকেই সম্ভাবনাবাদের উৎপত্তি হয়েছিল। তো এই যে বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ, এখানে আবার কি বলা হচ্ছে না, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মনে করা হচ্ছে যে মানুষ আর এই যে প্রকৃতি, তাদের মধ্যে প্রকৃতিকে কতটা নিয়ন্ত্রণ করবে
করবে মানুষ সেটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে সম্ভাবনার উপর। আর এই মতবাদের সমর্থনে কে বললেন না, অস্কার হারমান। দেখো এখানে আমি লিখে তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি। অস্কার হারমান এই বৈজ্ঞানিক সম্ভাবনাবাদকে কিন্তু সমর্থন করলেন। এর পরবর্তীতে এই সমস্ত তত্ত্বের পরে আরো একটা যে দৃষ্টিভঙ্গি এলো সেটা হচ্ছে নব্য নিয়ন্ত্রণবাদ। এই নব্য নিয়ন্ত্রণবাদ যেটাকে সমর্থন জানিয়েছিলেন গ্রিফিথ, টেলর, ভি আনুচিন প্রমুখ ভূগোলবিদরা। সেখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে মানুষ আর প্রকৃতির মধ্যে প্রকৃতির নিয়ন্ত্রণ হচ্ছে সার্বিক, ব্যাপক। মানুষ শুধুমাত্র প্রকৃতি নির্ধারিত যে পরিণতি, সেই পরিণতিতে পৌঁছানোর সময়কালকে দীর্ঘায়িত করতে পারে। এই হচ্ছে নব্য নিয়ন্ত্রণবাদ, যেটাকে কিনা সমর্থন করলেন গ্রিফিথ, টেলর আর ভি আনুচিন। তাহলে এই অংশ পর্যন্ত আমরা যা যা দেখলাম, যা যা শিখলাম, পড়লাম, সেটা কি, সেটা হচ্ছে স্কোপ অফ জিওগ্রাফি, মানে ভূগোলের পরিধি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এর পরের অংশে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, মানে প্রাকৃতিক ভূগোলের যে উপাদান বা বিষয়বস্তু সেগুলো কি রয়েছে সেটাই আমরা এখন আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, এই আলোচনাটা করতে গিয়ে তোমাদের যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা যারা পার্ট 1 আর পার্ট 2 ভিডিওর অংশটা দেখোনি, ক্লাসটা দেখোনি, তারা কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই ওই অংশগুলো দেখে নেবে। আগের ভিডিওগুলো যদি না দেখো, তার সঙ্গে যেহেতু একটার সঙ্গে আরেকটা তো রিলেটেড থাকে, তো আগেরগুলো যদি তুমি মিস করে যাও তাহলে কিন্তু এটা বুঝতে তোমার একটু হলেও অসুবিধে হতে পারে। তাই সম্ভব হলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ওই দুটো ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এবার আমরা আবার ক্লাসে ফিরি। দেখো পার্ট 2 অংশে আমরা যেখানে ভূগোলের যে শাখাসমূহ পড়ছিলাম, সেই জায়গায় আমরা ভূগোলকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল আর একটা আঞ্চলিক ভূগোল। সেই প্রণালীবদ্ধ ভূগোলকে আবার 3টে ভাগে ভাগ করেছিলাম, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল আর মানবীয় ভূগোল। তো এখন আজকে আমরা যেটা পড়ছি প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। এই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ওই অংশে আমরা কিন্তু শাখাগুলো যেগুলো দেখিয়েছিলাম, এখন এই বিষয়বস্তু তাহলে কি আছে প্রাকৃতিক ভূগোলে, ওই বিষয়গুলোই রয়েছে। আমরা প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো দেখেছি সেগুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তো সেটাই আমরা আলোচনা করব। আমরা যেহেতু জেনে গেছি যে ভূগোল হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান, তাহলে সেই গতিশীল বিজ্ঞানের মধ্যেকার একটা অংশ যেহেতু প্রাকৃতিক ভূগোল, তাহলে সেই প্রাকৃতিক ভূগোল সংক্রান্ত যা বিষয়বস্তু থাকবে সেটাও যে গতিশীল হবে সেটা বলাই যায়। তাহলে এই যে আমরা বারবার প্রাকৃতিক ভূগোল বলছি, প্রাকৃতিক ভূগোলটা তাহলে কি বা কাকে বলবো? না, ভূগোলের যে শাখায় প্রকৃতি বিষয়ক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে, যেমন পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূপ্রকৃতি, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, অর্থাৎ প্রকৃতির সমস্ত বিষয় নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই যে প্রাকৃতিক ভূগোল, এর আবার মূল অংশ কিন্তু তাহলে 4টে। সেটা কি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর হলো জীবমণ্ডল। এই 4টে মূলত প্রাকৃতিক ভূগোলের অংশ। এবার এই যে শিলামণ্ডল অংশটার কথা বলছি, এখানে তাহলে কি আলোচনা করা হয়? না, এখানে পৃথিবীর আভ্যন্তরীণ যে গঠন সেটা আলোচনা করা হয়, সেখানকার শিলার প্রকৃতি কিরকম সেটা আলোচনা করা হয়। এখানে পর্বত, মালভূমি, সমভূমি, ভাঁজ, চ্যুতি এগুলো যেমন আলোচনা করা হয়, তার সঙ্গে সঙ্গে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল এইগুলোর দ্বারা ভূমিরূপ কিভাবে প্রবাহিত হয় সেটাও কিন্তু আলোচনা করা হয় এই শিলামণ্ডল অংশে। তো প্রাকৃতিক ভূগোলের যে অংশে এই আলোচনাটা করা হচ্ছে শিলামণ্ডল সংক্রান্ত বিষয় নিয়ে, সেটাকেই বলা হয় ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি। তাহলে এই যে আমরা ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজির কথা বললাম, এই যে দেখো জিওমরফোলজি, এই কথাটা প্রথম উল্লেখ করেন কিথ। এটা আগের দিনের ক্লাসেও আমি তোমাদেরকে একটু বলেছিলাম যে জিওমরফোলজি শব্দের প্রবক্তা বা উদ্ভাবক হলেন কিথ। তো এই যে ভূমিরূপ বিদ্যা, যেখানে কিনা ভূমিরূপ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেখানকার শিলার প্রকৃতি, ভাঁজ, চ্যুতি এই সমস্ত কিছু আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ভূমিরূপ বিদ্যা। এই ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় উইলিয়াম মরিস ডেভিস। উইলিয়াম মরিস ডেভিসকে ভূমিরূপ বিদ্যার জনক বলা হয়। তবে এক্ষেত্রেও কিন্তু মতবাদগত পার্থক্য রয়েছে।
কেউ কেউ মনে করেন, কোনো কোনো ভূগোলবিদ মনে করে থাকেন, এখানটায় জায়গা ছিল না বলে আমি একটুখানি তোমাদেরকে স্টার দিয়ে ওপরের দিকে দেখিয়েছি, না হলে তোমরা দেখতে পেতে না, অসুবিধে হতো। তো জেমস হার্টন, এই জেমস হার্টনকেও কিন্তু অনেকে মনে করে থাকেন ভূমিরূপ বিদ্যার জনক। তাহলে দেখো ভূমিরূপ বিদ্যাতে আমরা কি কি পড়ছি, সেখানে ভূমিরূপ সংক্রান্ত সমস্ত বিষয়, শিলার প্রকৃতি, ভাঁজ, চ্যুতি, সমস্ত বিষয় সেখানে আলোচনা করা হচ্ছে। যে বিদ্যায়, ভূগোলের যে শাখায়, সেটাই হচ্ছে ভূমিরূপ বিদ্যা। একে আরেকটা এর নামকরণ কি করা হচ্ছে, জিওমরফোলজি। এই জিওমরফোলজি শব্দটার উদ্ভাবককে কিথ। এইখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন এগুলো আসতে পারে, সেই জন্য আমি তোমাদের টোটাল একটা ছকের আকারে কালার চেঞ্জ করে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা পারলে সম্ভব হলে অবশ্যই নোট ডাউন করো, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখো। এইখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কিথ জিওমরফোলজি শব্দের প্রবক্তা। আর এই ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি, এই যে শাস্ত্রটা, ভূগোলের এই শাস্ত্রটা জনক বলা হয় উইলিয়াম মরিস ডেভিসকে, আবার মতান্তরে জেমস হার্টনকেও কিন্তু ভূমিরূপ বিদ্যার জনক বলা হয়। এর পরের যে শাখাটা প্রাকৃতিক ভূগোলের, এর পরবর্তী যে শাখা সেটা হচ্ছে ভূজলবিদ্যা। এই ভূজলবিদ্যার যে আরেকটা পরিভাষা, ইংরেজি পরিভাষা, সেটাকে বলা হয় হাইড্রোলজি। এই হাইড্রোলজি আবার এটাকে কিন্তু উদক বিদ্যাও বলা হয়ে থাকে। তাহলে এই যে হাইড্রোলজি বা ভূজলবিদ্যা, এটার আবার জনক বলা হয় আর.ই. হার্টনকে। আর.ই. হার্টন, এনাকে কি বলা হলো, ভূজল বিদ্যার জনক বা উদক বিদ্যার জনক বা হাইড্রোলজির জনক, এই শাস্ত্রটার জনক। এবার এই শাস্ত্রে কি আলোচনা করা হয়, ভূপৃষ্ঠস্থ আর ভূগর্ভস্থ সেই জলের যে উৎপত্তি, তার বন্টন, তার আবর্তন, সমস্ত কিছুকে নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে হাইড্রোলজি বা উদক বিদ্যা বা ভূজল বিদ্যা। তাহলে এর জনক আমরা কাকে বললাম, আর.ই. হার্টন। এখানেও আর একটা কথা বলে রাখি, তো আর.ই. হার্টনকে বলা হচ্ছে ভূজলবিদ্যার জনক, আবার ভৌম জলবিদ্যার জনক বলা হয়ে থাকে ই. হার্টনকে। এর পরের যে অংশ সেটা আসছে দেখো আবহবিদ্যা। এই আবহবিদ্যাতে তাহলে কি আলোচনা করা হবে না, ভূগোলের যে শাখায় আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আবহবিদ্যা। এই আবহবিদ্যাকে যে পরিভাষায় প্রকাশ করা হয় সেটা হচ্ছে মেটিওরোলজি। মেটিওরোলজি, এই যে আবহবিদ্যা বা মেটিওরোলজি যেটা কথাটা বললাম, এই মেটিওরোলজি কথাটার প্রবক্তা বা উদ্ভাবক হলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল এই শব্দটার ব্যবহার করেছিলেন। যেমন আমরা এখানে দেখিয়েছি কিথ জিওমরফোলজি শব্দটা ব্যবহার করেছিলেন, ঠিক তেমনি অ্যারিস্টটল এই মেটিওরোলজি শব্দের উদ্ভাবক বা প্রবক্তা। এখানটায় তোমাদের বলে রাখি, আমি এখানে দেখো বিভিন্ন কালারে যে তোমাদের দেখিয়েছি, সেখানে হচ্ছে এই ব্ল্যাক কালারে যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে শাখা, প্রাকৃতিক ভূগোলের শাখা এক একটি। তারপরে সেটাকে গ্রিনে যেটা দেখিয়েছি এটা হচ্ছে তার ইংরেজি পরিভাষা। তারপর যেটাকে আমি রেডে দেখিয়েছি সেই রেডগুলো হচ্ছে কি, এর মধ্যে ওই শব্দটা ইনি বলেছেন, এই ভূগোলবিদ নামকরণটা করেছেন। আর যেগুলো আমি ব্লুতে দেখিয়েছি সেটা হচ্ছে কি না, এই জনক বলা হয়, ওই শাস্ত্রের জনক বলা হয় এনাকে। শুধুমাত্র এই জায়গাটায়, আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি এটাও করে দিচ্ছি। তাহলে ব্লু কালিতে কিন্তু আমি এখানে জনকদেরকে বলে প্রকাশ করেছি, এক একটি শাস্ত্রের জনক তার নামটা প্রকাশ করেছি ব্লু কালি দিয়ে। সুতরাং তোমরা এই জায়গাটা নোট ডাউন করে নেবে সেইভাবে, বা স্ক্রিনশট নিয়ে রাখলে বোঝার সুবিধার জন্য এটা আমি বলে রাখলাম। তাহলে আমরা আসছিলাম আবহবিদ্যা। আবহবিদ্যা যেটাকে বলা হচ্ছে মেটিওরোলজি, এই মেটিওরোলজি শব্দটার উদ্ভাবক হলেন অ্যারিস্টটল। এটা দেখো আমি রেডে দেখিয়েছি, সুতরাং এটা ইনি কিন্তু জনক নন, এই শাস্ত্রের জনক নন, মেটিওরোলজি শব্দটা স্রষ্টা। এরপরে আমরা আসছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জলবায়ু বিদ্যা। এই যে জলবায়ু বিদ্যা, জলবায়ু বিদ্যাকে বলা হচ্ছে, তার যে পরিভাষাটা সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি, যেমন এই মেটিওরোলজি শব্দটার উদ্ভাবক ছিলেন বা প্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল, তেমনি ক্লাইমেটোলজি এই শব্দটা ব্যবহার করেন হামবোল্ড, যেটা তোমাদের কাছে এখন পরিচিত নাম হয়ে গেছে আলেকজান্ডার ভন হামবোল্ড। ইনি প্রথম ক্লাইমেটোলজি শব্দটার কথা বলেন। এইবার এই যে জলবায়ু বিদ্যাটার কথা বললাম, এই শাস্ত্রটায়, ভূগোলের এই শাস্ত্রে তাহলে কি আলোচনা করা হয় না, জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং এই জলবায়ু বিদ্যার জনক বলা হয় আর. ব্রায়সন। আর. ব্রায়সনকে বলা হয় জলবায়ু বিদ্যার জনক। তবে পরবর্তীকালে
জলবায়ুর সংক্রান্ত যে সমস্ত শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ করে উল্লেখযোগ্য হয়েছিলেন কোপেন, বিজ্ঞানী কোপেন। মতান্তরে কোপেনকেও কিন্তু জলবায়ুবিদ্যার জনক বলা হয়। এরপরে আমরা চলে আসছি মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি। মৃত্তিকা ভূগোল মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে ভূগোলের যে শাখায় মৃত্তিকা বিষয়ক সমস্ত কিছু আলোচনা করা হয়। মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়, তার উপাদানসমূহ, তার বিভিন্ন স্তর, তার সংরক্ষণ, ক্ষয়, এই সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় ভূগোলের যে শাখায়, সেটাই হচ্ছে মৃত্তিকা ভূগোল। তার ইংলিশ পরিভাষাটা হলো সয়েল জিওগ্রাফি। তো এই মৃত্তিকা ভূগোলের যে জনক সেটা হচ্ছে একজন রুশ বিজ্ঞানী, তার নাম ভি ডকুচেভ। এগুলো থেকে কিন্তু অবশ্যই তোমাদের এমসিকিউ আসতে পারে, সেই জন্যই আমি আলাদা আলাদা করে লিখে দিয়েছি এবং বারবার করে এই জায়গাগুলো তোমাদের নক করছি, সুতরাং খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে। তাহলে ভি ডকুচেভ, যাকে বলা হচ্ছে মৃত্তিকা ভূগোলের জনক। এরপরে যে শাখা সেটা হচ্ছে সমুদ্রবিদ্যা, যার ইংরেজি পরিভাষা হচ্ছে ওশানোগ্রাফি। এই সমুদ্রবিদ্যায় তাহলে কি আলোচনা করা হবে না, সেখানে হচ্ছে সমুদ্র জলের লবণতার পরিমাণ কীরকম, ঘনত্বের পরিমাণ কীরকম, কোথায় কোথায় পৃথিবীর কোন কোন সমুদ্র রয়েছে, তাদের বন্টন ব্যবস্থা কীরকম, সেই সমস্ত কিছু ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে সমুদ্রবিদ্যা বা ওশানোগ্রাফি। আর এই শাস্ত্রের জনক বলা হচ্ছে এম.এফ. মাউরি। এম.এফ. মাউরিকে বলা হচ্ছে সমুদ্রবিদ্যা বা ওশানোগ্রাফির জনক। আর এরপরে আমরা আসছি যেটা, সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। ভূগোল শাস্ত্রের সব থেকে পুরানো একটা অংশ বা পুরানো শাখা বা অতি প্রাচীন শাখা, সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। এটাকে ইংরেজি পরিভাষাতে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি। অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি, এটার জনক বলা হয়ে থাকে নিকোলাস কোপার্নিকাস, যেটার নাম তোমরা অনেক আগেই জেনে চলে এসেছো। ভূগোলের এই শাখায় কি আলোচনা করা হয় না, মহাজাগতিক যে বিষয়বস্তু, তাদের উৎপত্তি, তাদের আকার, তাদের আয়তন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় এই জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল শাখায়। এই হলো টোটাল প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বা কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এটাই আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত। আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে গিয়ে জানিও। আর পরবর্তীতে তোমরা কোন ক্লাসটা আগে পেতে চাইছো সেটাও অবশ্যই জানাবে। আজকের এই ক্লাসটা দিয়েই কিন্তু আমাদের যে ইউনিট 1 ছিল তোমাদের শাস্ত্ররূপে ভূগোল, এটাই কিন্তু শেষ হলো। তাহলে শাস্ত্ররূপে ভূগোল এই অংশটায় আমরা 3টে পার্টে আলোচনা করে নিলাম ইউনিট 1টাকে। তোমরা যারা এখনো এই চ্যানেলে প্রথম আছো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, কারণ পরবর্তীতে তোমাদের এই নতুন সিলেবাসের আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে চলেছি। সেই ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেতে গেলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু অল করে দিতে হবে। আজ আর বাড়াচ্ছি না, সকলে ভালো থাকো, এখানেই শেষ করলাম।